তো এই কবিতাটায় আমরা সেমনটাই দেখব যে আর্নস্ট জেনিফার স্ট্রাইগার্স এটা দিয়ে আসলে সত্যিকারে কোনো টাইগারকে নির্দেশ করছে না, এটা নির্দেশ করছে আচ্ছা গ্রামের বিশেষ করে মেয়েরা বা মায়েরা অনেক সময় কাঁথার উপরে বিভিন্ন ধরনের ফুল ফল ছবি অঙ্কন করে না এমব্রয়ডারির মাধ্যমে। জি স্যার। হ্যাঁ, তো মনে করো কেউ সুন্দর ফুল আঁকতে পারে, কেউ দেখাচ্ছে সুন্দর গরু ছাগল আঁকে, হ্যাঁ এরকমটা করতো আমার মা করতো। তখন আমি কি করতাম, ওই কলম দিয়ে এঁকে দিতাম, আর উনি ওই কাঁথার উপরে ওই ওইগুলোর সেলাই করে ছবি তৈরি করতেন, হ্যাঁ ছাগল গরু পাখি এগুলো তিনি তৈরি করতেন। তো এখানে ঠিক ওইরকম একটা বিষয় বোঝানো হচ্ছে যে একজন মানুষ যখন কোনো কিছু প্রয়োজন বোধ করে কিন্তু সরাসরি বলতে পারে না, তখন সে সেইগুলো কোনো না কোনোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে। সেটা হতে পারে তার কর্মের মাধ্যম দিয়ে, সে তার গানের মাধ্যম দিয়ে, অথবা যেহেতু সে এখানে ওই যে নকশি কাঁথা তৈরি করছে স্ক্রিনের উপরে, সেগুলোকে তিনি ফুটিয়ে তুলতে চাচ্ছেন। তো এখানে আর্ন জেনিফার হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার। এখানে অনেকটা এই কবিতাটা মেনলি রেফার করে হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা। হ্যাঁ, বিশেষ করে যে আহ, মানে নারীদেরকে বা উইমেনদেরকে যে আগে দমিয়ে রাখা হতো, তাদের যে ক্ষমতায়নের ব্যাপারটা আগে দেওয়া হতো না, এরকম একটা বিষয় এখানে দেখানো হবে যে নারীরা আসলে তখন পুরুষ শাসিত সমাজে তাদের অধীনে থাকতো, তাদের মনের ইচ্ছা বা বাসনাগুলোকে তারা সহজে বলতে পারতো না, তখন সেইগুলোকে তারা হয়তো বা প্রকাশ করতো তাদের বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে। হ্যাঁ, তো দেখো এখানে বলছে যে আর্ন জেনিফার একটা সুন্দর একটা স্ক্রিনের উপরে একটা টাইগারের ছবি, মানে কিছু টাইগারের ছবি অঙ্কন করেছে এবং সেগুলো প্র্যান্স করছে। প্র্যান্স মানে কি জানো? লাফালাফি করা, লাফানো, প্র্যান্স। তো প্র্যান্সিং টাইগার যদি আমরা বলি, প্র্যান্সিং টাইগার্স, এই যে দেখো লাফাচ্ছে না এইভাবে, এই যে মনে করো এটাকে যদি আমরা বলি, এরকম বাঘগুলো খুব সুন্দর লাফাচ্ছে, চলাচল করছে উন্মুক্তভাবে, যেন কোনো বাধা নেই। হ্যাঁ, তাদের ভিতরে কোনো যেন ভয় নেই, আতঙ্ক নেই। তাই বলছে আর্ন জেনিফার টাইগার্স, তাহলে আর্ন জেনিফারের যে টাইগার রয়েছে সেইগুলো প্র্যান্স করছে অ্যাক্রোস আ স্ক্রিন, একটা স্ক্রিনের চারপাশে। স্ক্রিনটা কোন স্ক্রিন বলো তো? যে যাতে, কাঁথা। হ্যাঁ কাঁথা বা ইয়া, অনেক সময় ওই যে তোমরা কেমন করে সব আঁকে না, সেলাই করে ওইটাকে স্ক্রিন ধরে নিয়ে, ওইরকম। এবং সেটা হচ্ছে ব্রাইট, উজ্জ্বল কালারের। বাঘগুলো কেমন দেখো তো, ব্রাইট না? এবং এখানে টোপাস বলা হয়েছে, দেখো টোপাস কালারটাকে নির্দেশ করে। আমরা এখানে যদি একটু দেখি, টোপাস, এই যে বিভিন্ন কালারের সমন্বয় যেটা, হ্যাঁ এই যে এরকম বিভিন্ন কালারের যে সমন্বয়, আমরা বাঘের কালারটা কোনটা দেখছি, এইটা হবে না? এইখানে বিভিন্ন কালার আছে দেখো, এই যে। তাই বলছে ব্রাইট টোপ্যাজ মানে উজ্জ্বল কালারের, এটা হচ্ছে ডেনিজেন্স অফ আ ওয়ার্ল্ড অফ গ্রিন। অফ আ ওয়ার্ল্ড অফ গ্রিন বলতে কাকে বোঝানো হচ্ছে, কি বোঝানো হচ্ছে বলো তো? একটা বন বোঝানো হচ্ছে নিশ্চয়ই, তাই না? দেখো, তাহলে একটা সবুজ বনের তারা হচ্ছে স্বাধীন ডেনিজেন্স। ডেনিজেন্স মানে কি, শব্দগুলো হচ্ছে সবচেয়ে জরুরি সমস্যা। হ্যাঁ, শব্দ যে কি নির্দেশ করে, কি বলতে চাচ্ছে, এইগুলোই হচ্ছে তোমাদের জন্য ডেনিজেন্স। দেখো, এ পার্সন অর অ্যানিমেল অর প্ল্যান্ট দ্যাট লিভস অর ইজ ফাউন্ড ইন আ পার্টিকুলার প্লেস, মানে কি ওখানে ইনহ্যাবিটেন্ট আমরা বলতে পারি, তাই না, সিনোনিমাস হিসাবে ইনহ্যাবিটেন্ট। তার মানে তারা হচ্ছে একটা সবুজ বনের স্বাধীন যেন ডেনিজেন বা হ্যাবিটেন্ট। দে ডু নট ফেয়ার দ্য মেন বিনিথ দ্য ট্রি, বলছে গাছের নিচে একটা যদি মানুষ তাদের ধরার জন্য দাঁড়িয়ে থাকে বা কোনো কারণে দাঁড়িয়ে থাকে, তারা কি ওই বাঘগুলোকে মানুষগুলোকে ভয় পায়? কারণ তারা হচ্ছে না। তাদের দেশের, তাদের নিজস্ব জগতের স্বাধীন স্বাধীন নাগরিক, তারা কাউকে ভয় পায় না। দে ডু নট ফেয়ার দ্য মেন বিনিথ দ্য ট্রি, দে পেস, তারা হেঁটে বেড়ায়, পেস মানে কি হেঁটে বেড়ানো, ইন স্লিক শিভালরিক সার্টেনটি, সার্টেনটি মানে কি নিশ্চয়তা, যেন তাদের কোনো ভয় নেই। শিভালরিক মানে কি একটা রাজকীয় ভাব। হ্যাঁ, একটা সৈনিকরা যেমন একটা ভয়, অকুত ভয় ভাবে ঘুরে বেড়ায়, ওরকম একটা সুন্দর
সাহসিকতা নিয়ে, নিশ্চয়তা নিয়ে তারা বনের ভিতরে চলে বেড়ায়। এবং স্লিক কেন বলা হয়েছে? স্লিক বলতে কিন্তু তাদের, আচ্ছা কখনো কি বিড়াল ধরছো গায়ে? বিড়াল, বিভিন্ন কালারের বিড়াল বা হচ্ছে কবুতর দেখছো? হ্যাঁ, কবুতর জি ধরছো স্যার। কখনো হাত দিয়ে? তো কবুতরে দেখবা যে গলার কাছে বিশেষ করে তার যে কালারটা থাকে, বিভিন্ন কালার ধারণ করে না, মানে সাদা কবুতর বাদ দিলে পারে, সাদা কবুতর বাদ দিলে বিশেষ করে কালো কবুতরগুলোর দেখবা যে ওদের যে গায়ের যে পশম আছে, এই পশম যখন নড়ানো চড়ানো করে আর কি, তখন দেখবা বিভিন্ন কালার ধারণ করে। তো বাঘও যখন চলাচল করে তখন এই যে তার যে লোমগুলো, এই লোমগুলো এক ধরনের স্লিক কালার হয়, বিশেষ করে মকমলি কালার, হ্যাঁ মকমল বলা হয়। তো এখানেও ওই স্লিক মানে হচ্ছে কি দেখো, অফ হেয়ার ফার অর স্কিন স্মুথ অ্যান্ড গ্লোসি, স্মুথ অ্যান্ড গ্লোসি, হ্যাঁ মানে গায়ে হাত দিলে কি সুন্দর একটা স্মুথনেস থাকে এবং এক ধরনের গ্লসি ভাব থাকে এবং কালারগুলো কেমন চকচক করে। বিশেষ করে বিড়াল যদি দেখো বা হচ্ছে এরকমভাবে কবুতর বা অন্যান্য পাখি রয়েছে, তো বিশেষ করে কুকুরের গায়েও যদি তুমি একটু হাত দিয়ে করো, দেখবা যে কি সুন্দর নরম লাগে, তো তুলতুলে ভাব থাকে। তো এরকম যখন হাঁটে তখন এই তুলতুলে ভাবটা যেন মানে বোঝাচ্ছে, মানে ফিল করা যায়, তাই বলছে দে পেস ইন স্লিক শিভালরিক সার্টেনটি। তো আর্ন জেনিফার্স ফিঙ্গার্স ফ্লাটেনিং থ্রু হার উল, আর আর্ন জেনিফার এইভাবেই আসলে প্র্যান্স করা মানে কি, আসলে বাঘগুলো কি লাফাচ্ছে নাকি তিনি ওইভাবেই জিনিসগুলোকে তৈরি করছেন, ওই মেন্টালিটি নিয়ে তিনি তৈরি করছেন, তাই না? তার মানে এই যে বাঘের যে ক্যারেক্টারিস্টিক্স আমরা এই জায়গায় পেলাম, এই ক্যারেক্টারিস্টিক্সটা আসলে আর্ন জেনিফারের মেন্টাল একটা ডিজায়ার, যে আমি যদি এরকম হতাম, এমন একটা জগতে থাকতাম যেখানে আমি কাউকে ভয় পাইতাম না, আমি আমার মতো করে স্বাধীনভাবে চলতে পারতাম, আমি আমার মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারতাম। তো এইরকম ইচ্ছাটা তিনি এই বাঘের মাধ্যম দিয়ে প্রকাশ করছেন। আর্ন জেনিফার্স ফিঙ্গার্স ফ্লাটারিং থ্রু আর উল, ফ্লাটারিং করা মানে কি, আঙ্গুলগুলো ফ্লাটার করে না যখন সে সেলাই করে। ফাইন্ড ইভেন দ্য আইভরি নিডল হার্ড টু পুল, এবং বলা হচ্ছে যে আর্ন জেনিফারের ফিঙ্গারগুলো যখন উলের ভিতর দিয়ে চলছে, সেলাই যখন চলছে, তখন দেখে মনে হচ্ছে তার হাতগুলো এত নরম, এত কোমল, যেন আইভরি নিডেলটাকে যখন সে কাঁথার ভিতর দিয়ে ঢুকায়ে আবার টান দিতে চাচ্ছে, তখনও মনে হচ্ছে যেন তার খুব কষ্ট হচ্ছে, হার্ড টু পুল। কাঁথা প্রথমে কি সুই কী করে, সুচটাকে প্রথমে কাঁথাতে ঢোকানো হয়, তারপর আবার কী করা হয়, টান দিতে হয় না উপরে। তাই সেই টান দেওয়াতেও যেন এই আইভরি নিডেলটাও যেন আর্ন জেনিফার ফিঙ্গার দিয়ে খুব কষ্ট করে টানতে হচ্ছে, মানে সে এত দুর্বল এবং উইক হয়ে আছে যে একটা সামান্য সূচকেও যেন তার টানতে কষ্ট হচ্ছে। কারণ কি, এর কারণটা কি? দ্য ম্যাসিভ ওয়েট অফ আঙ্কেলস উইডিং ব্যান্ড। কারণ ওই যে আঙ্কেল যে তাকে উইডিংয়ের সময় একটা ব্যান্ড দিয়েছিল, আঙ্গুলে কি দেয় বলো তো, বিয়ের সময় কি বিনিময় করা হয়? হ্যাঁ, স্যার আংটি, আংটি করানো ওই হয়, যে আংটি, গলায় কি যেন দেয় একটা, আংটি আংটি বিনিময় তো করা হয় দেয় না? স্যার। হ্যাঁ, ওই আংটির কথা বলা হচ্ছে, যে ওই আংটিটা হতে পারে ছোট, কিন্তু আংটিটা আঙ্কেলের কাছ থেকে পেয়ে আংটির যা ওয়েট, আসলে এটা কি আংটির ওয়েটকে বোঝানো হচ্ছে নাকি ওই প্রভাবটাকে বোঝানো হচ্ছে বলো তো? প্রভাব মানে এখানে কিন্তু সিম্বলাইজ করছে যে উইডিং ব্যান্ড মানে হচ্ছে ওই যে আংটিটা, আংটিটার ওয়েট, এই আংটিটার ওয়েট মানে হচ্ছে যে সে এখন কারো অধীনে, তাই না? সে এখন কারো অধীনে আছে, এই আংটি তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে দ্য ম্যাসিভ ওয়েট অফ আঙ্কেলস উইডিং ব্যান্ড সিটস হেভিলি আপন আর্ন জেনিফার্স হ্যান্ড। তাই যখন সে সুতার এই যে আইভরি নিডলটা টানতেছে, সেটাও যেন কষ্ট হচ্ছে, কারণ কি, তার আঙ্গুলের উপরে আছে ওই যে উইডিং ব্যান্ড, যার প্রভাবটা তার ভিতরে কাজ করছে বিধায় সে স্বাধীনভাবে কোনো কিছু করতে পারছে না। তাই বলছে সিটস হেভিলি, মানে ম্যাসিভ ওয়েটটা সিটস হেভিলি আপন আর্ন জেনিফার্স হ্যান্ড। তো ভেরি গুড, এইভাবে বেঁচে থাকতেই সে স্বাধীনতা অর্জন করতে পারেনি, তাই না? এই জন্য অনেক সময় আংটি মেয়েদের, তারপর হচ্ছে চেইন, তারপর হচ্ছে ঘুঙ্গুর, মেয়েরা পরে না, পায়ে কি যেন পরে, কি বলে ওটাকে, নূপুর বলে নূপুর। স্যার। নূপুর, হ্যাঁ নূপুর। এইগুলোকে অনেক কিছু সিম্বলাইজ করছে। আজ থেকে হয়তো পড়ায় বাদ দিয়ে দিবা কি না, হ্যাঁ? যে মানে অনেক সময় ইয়াতে বলা হয়ে থাকে বিভিন্ন জায়গাতে যে এইগুলো হচ্ছে
আসলে অলংকার হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু এটা অলংকারের সিম্বলিজমে এগুলো এক ধরনের ইমপ্রিজনমেন্ট ফর দ্য উইমেন। পায়ে শিকলের চিহ্ন, যেমন জেলখানায় ধরে নিয়ে যায় না, যখন আসামিদের ধরিয়ে নিয়ে যাওয়া হয় তখন কি করা হয়, তার হাতে পায়ে চেইন পরানো হয় না? শিকল পরানো। হ্যাঁ, শিকল পরানো হয় না? আর চেইনড, CHAINED, চেইনড এই যে দেখতে পাচ্ছ, তো এইভাবে মনে করো এই যে চেন পরায় রাখছে, তো আচ্ছা ছবিটা দেখাচ্ছে না, এই যে মনে করো হাত পা বেঁধে রেখেছে, হ্যাঁ, এই যে চেইন হাতে পায়ে বাঁধা, এই যেগুলো। তো অনেক সময় বিভিন্ন কবি সাহিত্যিকেরা এইগুলোকে একটু নেগেটিভলি উপস্থাপন করে, মেয়েরা যে অলংকারগুলো পরে, যে হাতের বালা, পায়ের নুপুর, নাকের নথ, these are nothing to decorate her, rather these actually demean her freedom and her own beauty। তাই না? এরকম এক কবিতাও আছে, বাংলা কবিতাও আছে, ইংরেজি কবিতাও আছে, যেগুলো আসলে তাদের নিজস্ব সৌন্দর্যকে নষ্ট করে। তাদের এটা দেখানো হয় যে দে আর অ্যাকচুয়ালি ইমপ্রিজন্ড ইন দ্য সোসাইটি, ইন সোশ্যাল কালচার। হ্যাঁ, তো এখানে সেই আংটিটাকে এভাবে ব্যবহার করা হয়েছে। বলছে হোয়েন আন্ট ইজ ডেড হার টেরিফাইড হ্যান্ডস উইল লাই। আন্টি যখন মারা যাবে তখনও তার হাতে ওই কি করবে, স্টিল রিংড উইথ অর্ডেলস শি ওয়াজ মাস্টার্ড বাই। হ্যাঁ, যে অর্ডেলগুলো সে পৃথিবীতে পেয়েছে, অর্ডেল মানে কি, এই যে বিভিন্ন ধরনের সমস্যা তাকে পার করতে হয়েছে, সেগুলো তখনও মারা যাওয়ার পরেও সেগুলো তার হাতেই থাকবে। কিন্তু দ্য টাইগার্স ইন দ্য প্যানেল দ্যাট শি মেড উইল গো অন প্র্যান্সিং প্রাউড অ্যান্ড আনঅ্যাফ্রেইড। তাহলে যে আন্ট টাইগারগুলোকে তৈরি করলো তার প্যানেলে, সেগুলো কিন্তু তখনও যতদিন ওই প্যানেলটা থাকবে, যতদিন ওই স্ক্রিনটা থাকবে, ততদিন পর্যন্ত টাইগারগুলো প্রাউড অ্যান্ড আনঅ্যাফ্রেড অবস্থায় প্র্যাঞ্চিং করে যাবে। বাট হু স্পেশালি হি হু হ্যাজ মেড দিস টাইগার্স উইল নট এনজয় দ্য ফ্রিডম ইভেন আফটার হার ডেথ। তার মৃত্যুর পরেও কিন্তু সে তার স্বাধীনতাগুলোকে ফিল করতে পারবে না। সো দিস ইজ দ্য পয়েন্ট। কি বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, একটু প্রবলেমের জন্য আমাকে ক্লাসটা একটু শেষ করে দিতে হচ্ছে। হ্যাঁ, একটু আজকে এখানে একটু রাখতে স্যার, হচ্ছে। আজকে কি আমাদের গ্রামার ক্লাস দিবেন মানে ইয়াতে? আচ্ছা, আমি দেখছি, আমি একটু তোমাদেরকে পরে জানাচ্ছি। হ্যাঁ, আমি একটু এটা জি শেষ স্যার। করে দিচ্ছি। হ্যাঁ, তো যতটুকু পড়লাম তোমরা একটু দেখে নিও। আগের ক্লাসটা ভিডিও রেকর্ড করা হয়নি, সরি ফর দিস, আই ফরগট। তো একটু শেষ করছি, যতটুকু পড়লাম তোমরা একটু দেখো, আগামী ক্লাসে বাকিটুকু আলোচনা করবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওকে ওকে, গুড নাইট। আসসালামু